নাম একদম দু অক্ষরের একটা শব্দ, আর তা নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড়। কি কারণে এই কথাটা বলছি? কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কালীঘাটের কাকু শান্তনু কুন্তলের পরিচয় থাকলেও অভিষেক ব্যানার্জির কোনো পরিচয় নেই এই চার্জশিটে। কিন্তু কে এই অভিষেক ব্যানার্জি? রাজনৈতিক মহলে জোর জল্পনা, হেনস্থা করতেই টার্গেট করা হয়েছে এমনটাই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আর বিস্ফোরক তথ্য রয়েছে চার্জশিটে। 2000 চাকরি প্রার্থী টার্গেট, লক্ষ্যে আরো 100 কোটি, এমনই ছক। সুজয় কৃষ্ণ শান্তনু কুন্তলে পার্থ অভিষেক ব্যানার্জি মানিককে 20 করে টাকা দিতে এই পরিকল্পনা, সিবিআই সূত্রে এমনটাই দাবি। একের পর এক সেই বিষয় আপনাদের সামনে আনবো, আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদারও রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে বিষয়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, অভিষেক ব্যানার্জির নাম রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। চাকরি বিক্রির জন্য 15 কোটি চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি, চাকরি বিক্রির জন্য। কিভাবে এই অভিষেক ব্যানার্জির নাম সামনে আসে, এই 15 কোটির তথ্য সামনে আসে? না, টাকা দিতে না পারলে হয় নিয়োগ বন্ধ, নয় দূরে পোস্টিং, নয় গ্রেফতার। কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর কথোপকথনে এমনটাই দাবি উঠে এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি চেয়েছিলেন। এমনই জানিয়েছেন অভিষেক শান্তনু কুন্তলকে, বলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সিবিআই চার্জশিটে এমনই উল্লেখ। কালীঘাটের কাকু শান্তনু কুন্তলের বৈঠক উল্লেখ করে দাবি করছে সিবিআই যে অভিষেক ব্যানার্জি 15 কোটি চেয়েছিলেন, এবং যদি 15 কোটি না দিতে পারেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু শান্তনু কুন্তল, তাহলে দূরে পোস্টিং, নয় গ্রেফতার, নয় নিয়োগ আটকে যাবে। হেনস্থা করতে বেআইনি ভাবে সিবিআই টার্গেট করছে। কে বলছেন এটা? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পাল্টা অভিযোগ করছেন তিনি যে হেনস্থা করা হচ্ছে তার মক্কেলকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শুরুতেই যে খবর, যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, জানিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা, চাঞ্চল্য, আলোড়ন একেবারে তুঙ্গে, তা হলো সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হলো প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে, এবং সেই চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, দেখো পাপিয়া, তুমি জানো যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় যেরকম ইডি তদন্ত করছে, ঠিক একইভাবে সিবিআইও তদন্ত করছে। এবং সিবিআই এই তদন্তে নেমে এটা তারা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট বিচার ভবনে আদালতে জমা দিয়েছে, এবং এটা সম্প্রতি জমা দেওয়া হয়েছে। এই চার্জশিটে মূলত অভিযুক্ত হিসাবে 3 জনের নাম নিয়ে আসা হয়েছে। তারা কে? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, এবং হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, যাকে এখন তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিজেপি নেতা অনুপ কুমার হাজরা। এই 3 জনের চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে। এই চার্জশিটে একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে, যে অডিও ক্লিপটা 2017, আর সেই অডিও ক্লিপ থেকেই উঠে এসছে বিভিন্ন বিস্ফোরক তথ্য। কীরকম? সেটা হচ্ছে 2017 সালের কোনো একদিন এই সুজয় কৃষ্ণ ভদ্রের কালীঘাটের বাড়িতে, সেখানে এই যে ঘুষের টাকা এবং সেই টাকা কিভাবে উঠবে, কোথায় যাবে তার, এবং এই নিয়োগ কিভাবে হবে, এই সংক্রান্ত আলোচনা করতে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ এই দুজনে পৌঁছায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, বেয়ালার বাড়িতে, এবং সেখানে তাদের সঙ্গে অরবিন্দ রায়বর্মন এবং সুরজিৎ চন্দ্র বলে আরও 2 জন ছিল। এই অরবিন্দ রায়বর্মন হচ্ছে কুন্তল ঘোষের কর্মচারী। কুন্তল ঘোষ এই অরবিন্দ রায়বর্মনকে নির্দেশ দেয় যে এই যে পুরো কথোপকথনটা হবে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের মধ্যে, অরবিন্দ রায়বর্মন যেন সেটা পুরো মোবাইলে রেকর্ড করে। এরপর প্রায় 1 ঘন্টার এই অডিও ক্লিপ, সেই পুরো অডিও ক্লিপটা অরবিন্দ রায়বর্মন তার মোবাইলে রেকর্ড করে পরে সেটাকে একটা ল্যাপটপে ট্রান্সফার করে রাখে। সিবিআই তদন্তে নেমে সেই ল্যাপটপ থেকেই অডিও ক্লিপটা সন্ধান পায় এবং সেটা উদ্ধার করে। এরপর তুমি জানো যে আদালতের নির্দেশে সিবিআই আদালতে আবেদন করে, এবং আদালতের নির্দেশে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের 3 জনেরই ভয়েস স্যাম্পল সংগ্রহ করে, এবং সংগ্রহ করে সব ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। এই অডিও ক্লিপও পাঠানো হয়েছে, এই ভয়েস স্যাম্পলও পাঠানো হয়েছে,
যাতে এগুলোকে ম্যাচ করানো যায়। অর্থাৎ আদালতে তো টেকনিক্যালি প্রমাণ করতে হবে যে এই কণ্ঠস্বরগুলো কাদের এবং সেই কণ্ঠস্বরের সঙ্গে এই অডিও ক্লিপ মিলছে কিনা সেইটার জন্য। কিন্তু সবথেকে বিস্ফোরক বিষয় যেটা, এই অডিও ক্লিপ থেকে কি উঠে আসছে, এই অডিও ক্লিপ থেকে মূলত 3টে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। প্রথম কি, যে এই অডিও ক্লিপে যেখানে 3 জনের কথোপকথন হচ্ছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ, সেখানে বলা হচ্ছে যে বেআইনিভাবে কিভাবে চাকরি দেওয়া হবে, হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা এবং সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং সেই কথোপকথনে উঠে আসছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার মাধ্যমে কিভাবে এই বেআইনি নিয়োগগুলোর ব্যবস্থা করা হবে এবং সে নিয়ে কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ ভদ্র আলোচনা করছিলেন। এই কথোপকথন থেকে একটা জিনিস সামনে আসে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই প্রাথমিকের নিয়োগ নিয়ে জনৈক অভিষেক ব্যানার্জির সঙ্গে পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রী, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এখন এই অভিষেক ব্যানার্জি কে, এই অভিষেক ব্যানার্জি কে চার্জশিটে কোথাও সেটা পরিষ্কার করে বলা। এই অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ ছাড়া চার্জশিটে এই অভিষেক ব্যানার্জি কি কোনো রাজনীতিবিদ, তিনি কি কোনো ব্যবসায়ী, তিনি কি কোনো এই নিয়োগ দুর্নীতির র্যাকেটের সঙ্গে যুক্ত অন্য কোনো ব্যক্তি, বা তিনি কে, এই ব্যাপারে কোনো কিছু এই চার্জশিটে আশ্চর্যজনকভাবে সিবিআই উল্লেখ করেনি। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই অভিষেক ব্যানার্জির সঙ্গে কার দ্বন্দ্ব হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে, এইরকম একজন হেভিয়ার্ড ব্যক্তির সঙ্গে, ফলে এটা খুব সহজে অনুমান করা যায় যে এই অভিষেক ব্যানার্জি যথেষ্ট প্রভাবশালী, ক্ষমতাশালী একজন ব্যক্তি। নাহলে তার সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি তখন তৃণমূলের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, তার সঙ্গে একজনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মানে সেও যথেষ্ট ক্ষমতাশালী। এরপরে কি, এই অডিওতে আরও শোনা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। এবং অভিষেক ব্যানার্জি সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেছে যে তিনি যদি সেটা করতে না পারেন, এবং তাহলে তিনি সুজয় কৃষ্ণ ভদ্র তাতে বলছে যে আমি এটা করতে পারবো না, তার কারণ প্রার্থী পিছু 6.5 লাখ টাকা করে নেওয়া হয়ে গেছে, এখন এত টাকা দেওয়া সম্ভব নয়। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে নাকি বলেন যে তাহলে সমস্ত নিয়োগ আটকে দেওয়া হবে, নাহলে তাদেরকে গ্রেপ্তার করানো হবে, নাহলে দূরবর্তী কোনো জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া হবে। অর্থাৎ যথেষ্ট ক্ষমতাশালী একজন ব্যক্তি না হলে তিনি এই কাজগুলো করার কথা বলতে পারেন না, এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত কি আমি তোমাকে বলছি যে এই আলোচনা থেকে যেটা আরও জানা যায়, সিবিআই যেটা চার্জশিটে উল্লেখ করছে যে 100 কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল 2000 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার, এবং সেই 100 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা করে কাদেরকে দেওয়ার কথা ছিল, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং সেই অভিষেক ব্যানার্জি, আর বাকি 40 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে 20 কোটি টাকা দেওয়া হবে, তিনি যথেষ্ট ক্ষমতাশালী না হলে দেওয়া হবে না। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের সঙ্গে যার নাম উল্লেখ হচ্ছে তিনি যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তি, এটা বোঝা যাচ্ছে। এইখানে এই আশ্চর্যজনকভাবে যেটা দেখা যাচ্ছে, অথচ এই অভিষেক ব্যানার্জি কি সেটা বলা হচ্ছে না, পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রী সেটা বলা হয়েছে, মানিক ভট্টাচার্য যিনি এই মামলায়, যার সুপ্রিম কোর্টে মামলা এখনো পেন্ডিং রয়েছে, সিবিআই তাকে এই মামলা এখনো গ্রেপ্তার করেনি, কিন্তু এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল এবং তিনি এখন জামিনে রয়েছেন। এই চার্জশিটে মানিক ভট্টাচার্য সম্পর্কে আরও একটা জায়গা বলা হচ্ছে যে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য তারা একজন ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, যে তাদেরকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংসদের জেলার একজন জেলার চেয়ারপারসনকে নির্দেশ দিচ্ছে একজন ক্যান্ডিডেটের সুবিধাজনক পোস্টিং করানোর জন্য, যেটা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে হচ্ছে। তো সেখানে নির্দেশটা কে দিচ্ছে, মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি। ফলে বোঝা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যকে বোঝা যাচ্ছে,
পার্থ চ্যাটার্জিকে বোঝা যাচ্ছে, বাকিরাকে সবাই বোঝা যাচ্ছে, কিন্তু এইটা বোঝা যাচ্ছে না যে অভিষেক ব্যানার্জি কে। তাহলে পরে এই প্রশ্ন উঠছে যে সিবিআই এই ব্যাপারে তদন্ত আরো এগিয়ে নিয়ে গিয়ে এইটা কেন উল্লেখ করলো না যে এই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি। একদম, সিবিআই তদন্তের পথটা দিক নির্দেশ কেন করলো না এই নিয়েও যেমন প্রশ্ন উঠছে জানিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড়। অতনু, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। যে কথা বলছিলাম জানিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড়, সেটা হলো কালীঘাটের কাকুর মুখে উঠে আসা কে এই অভিষেক ব্যানার্জি। সিবিআই এর চার্জশিটে যে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে, তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। কে বলছেন এটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী সঞ্জয় বসু তিনি বলছেন, বারবার যাবতীয় তথ্য দেয়া সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই। কোন তথ্য প্রমাণ না মেলায় ইডি আমার মক্কেলের বিরুদ্ধে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো চার্জশিট দেয়নি। আমার মক্কেলকে হেনস্থা করাই সিবিআই এর চার্জশিটের উদ্দেশ্য। চার্জশিট নিয়ে এমনই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু একেবারে এরকম ভাবে বললেন যে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে হেনস্থা করতেই এমনটা করা হয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। আমি এখানেই ফিরদৌসদার কাছে আসবো। ফিরদৌসদা, অভিষেক ব্যানার্জির নাম রয়েছে কিন্তু কোথাও কোনো পরিচয়ের উল্লেখ নেই, যেখানে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনু তাদের সবার পরিচয় রয়েছে। বিশেষ কোনো কারণ রয়েছে? তার আগে আমি একটা জিনিস উল্লেখ করব, চার্জশিটের 22 নম্বর পাতায় যখন ইডি চার্জশিট পেশ করেছিল সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করতেন এই সুজয় কৃষ্ণ ভদ্র। অর্থাৎ ইডির চার্জশিটে উল্লেখ ছিল কিন্তু সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জি বলে নাম রয়েছে কিন্তু কোনো পরিচয় উল্লেখ নেই। কি কারণ থাকে? দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে সৌমেন নন্দীর মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ হয়, পরবর্তীতে ইডি তদন্ত করেন। তার কারণ মানি ট্রেল যেহেতু আছে, অর্থাৎ আর্থিক লেনদেন রয়েছে। সেই ইডি আপনাদের মনে থাকবে প্রেস রিলিজ করেছিল। সেই প্রেস রিলিজে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ছিল। এক হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, দ্বিতীয় হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র, তৃতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আপনি ইডির চার্জশিটের কথা এর আগে বললেন, আর আজকে থার্ড চার্জশিট সিবিআই দিয়েছে, সেখানে কথোপকথন, সেই কথোপকথনে 15 কোটি টাকা দাবি, 6.5 কোটি টাকা থেকে 6.5 কোটি টাকা প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে তোলা হয়েছে। কিন্তু ওই টাকাটা কিন্তু যথেষ্ট নয়, তার কারণ আরও দাবি করেছেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার একটা খুব সাধারণ কথা, আচ্ছা পশ্চিমবঙ্গের কোন অভিষেক ব্যানার্জি রয়েছেন যে অভিষেক ব্যানার্জি নিয়োগ দুর্নীতি হলে 15 কোটি টাকা দাবি করতে পারেন? আমরা কি সেই অভিষেক ব্যানার্জিকে কোনোভাবে চিনি? প্রথম প্রশ্ন। আচ্ছা, যাকে যিনি 15 কোটি টাকা দাবি করতে পারেন, আচ্ছা পশ্চিমবঙ্গের সেই অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জিটি কে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এর আগে দেখেছিলাম ইডি তদন্তকালীন চলাকালীন যে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল, তাকে ডাকা হয়েছিল, তদন্তকারী সংস্থা ডেকেছিল, তারপরে নিশ্চুপ হয়েছিল, তারপরে আবার নাম এলো, কিন্তু চাইলেই গ্রেফতার করিয়ে দিতে পারে কোন অভিষেক ব্যানার্জি। ফিরদৌসদার কথা থেকেই একটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু এখানে নামটা নেই অথচ নামটা ভাসিয়ে দেওয়া হয়েছে। নামটা আছে, আপনি ভুল করছেন। না এমপি আপনি বললেন তো এর আগে, এমপি বলে কোনো উল্লেখ করা নেই, স্পেসিফাই করা নেই, এখানে স্পেসিফাই করা নেই। আজকে যেখানে আমরা কথা বলছি যে সিবিআই দুটো আলাদা দ্বিতীয় যে চার্জশিট যে সেখানে আমরা কথা বলছি, সেখানে যেহেতু স্পেসিফাই করা নেই, এই নামটা ভাসিয়ে দেওয়ার কথা আপনিই বললেন, এবং এই নামটা ভাসিয়ে দেওয়ার কথা থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার করে যে আসলে ভোটের দিকে লক্ষ্য রেখে, ভোটটা সামনের বছর আছে, লক্ষ্য রেখে আবার একটা শুরু হচ্ছে। এবং ঠিক এই ধরনের ঘুঁটি সাজানো আমরা এর আগেও দেখেছি। যে অজিত পাওয়ারের নাম এসেছে, ছগন ভুজবলের নাম এসেছে, প্রফুল্ল প্যাটেলের নাম এসেছে। যখনই তারা ওয়াশিং মেশিনে ঢুকেছেন তৎক্ষণাৎ তাদের থেকে উপর থেকে সবকিছু চলে গিয়েছে। অর্থাৎ এই যে পারসেপশন তৈরি করে দেওয়া, এই পারসেপশন তৈরি করে দেওয়াটাই হচ্ছে আসলে রাজনীতি। এই রাজনীতিটাই আসলে ভারতীয় জনতা পার্টি করেন, এবং ভারতীয় জনতা পার্টি যেহেতু মানে একে টার্গেট করছেন তার জন্যই আজকে এই জিনিসটা করা হয়েছে। এবং দেখুন আজকে সঞ্জয় বসু অ্যাডভোকেট, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যিনি আজকে প্রেস রিলিজ করেছেন, সেখানে তিনি পরিষ্কার করে কিন্তু একবার উল্লেখ করে দিয়েছেন
যে শ্রী অভিষেক ব্যানার্জি বাট দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট রুলড এগেইনস্ট কিক ফাইন্ডিং নো মেটেরিয়াল এভিডেন্স ইডির ওই এর আগের যে চার্জশিটের নামটা ছিল সেটার প্রেক্ষিতে উনি উল্লেখ করেছেন যে এর আগে কিন্তু এই জিনিসটা হয়েছিল। সুতরাং এখানে এই নামটা ভাসিয়ে দিয়ে আসলে ওই পার্সেপশনটা তৈরি করে দেওয়া। আমি আচ্ছা এই যে আপনি প্রেস রিলিজের কথা বলছেন জনৈক অ্যাডভোকেটের, সেই জনৈক অ্যাডভোকেট কোন অভিষেক ব্যানার্জির হয়ে প্রেস রিলিজ যেটা অর্ণব বলছে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেটা ইডি যখন চার্জশিট পেশ করেছিল তার পেছনেও কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? আমরা এই নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকবেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তাতে বিস্ফোরক সমস্ত তথ্য রয়েছে। অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। প্রাথমিক স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে 3 জনের কথোপকথন হয়, সেটা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর বেখালার বাড়িতে। যে 3 জন বৈঠক করে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে বেআইনি নিয়োগের ব্যবস্থা হয় এবং এই বেআইনি নিয়োগ নিয়েই পার্থ অভিষেক দ্বন্দ্ব উঠে আসে। 3 জনের কথোপকথনে চাকরি বিক্রির জন্য 15 কোটি চেয়েছেন অভিষেক ব্যানার্জি, সেটা ওই বৈঠকে কালীঘাটের কাকু বলেন। সিবিআই সূত্রে এমনটাই দাবি। আর এরই মধ্যে অর্থাৎ কালীঘাটের কাকুর মুখে উঠে আসা কে অভিষেক ব্যানার্জি তা নিয়ে যখন জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে, সেই মুহূর্তেই কালীঘাটের কাকুর প্রসঙ্গ যখন উঠে আসছে, বিশেষ করে উঠে আসছে অভিষেক ব্যানার্জির নাম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী তিনি বলছেন যে আমার মক্কেল ইডি এবং সিবিআই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার পরও তারা ভিত্তিহীন অভিযোগ করছে। কোনো তথ্য প্রমাণ না মেলায় ইডি আমার মক্কেল অর্থাৎ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যে দাবি করা হয়েছে তার উদ্দেশ্য আমার মক্কেলকে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়। সিবিআই তাদের দাবির সপক্ষে কোনো নথি পেশ করতে পারেনি। এটা আমার মক্কেলকে ফের একবার বেআইনিভাবে টার্গেট করার চেষ্টা। অভিষেক ব্যানার্জি সত্য এবং ন্যায়ের পথে চলবেন। কেয়া এক তো অভিষেক ব্যানার্জির কোনো পরিচয়ের উল্লেখ নেই এখানে, অর্থাৎ সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে বেআইনিভাবে টার্গেট করা হচ্ছে তার মক্কেলকে এবং সিবিআই তাদের দাবির সপক্ষে কোনো নথি পেশ করতে পারেনি। আরও একটি উল্লেখযোগ্য, এই চার্জশিটে কিন্তু কোনো দিক নির্দেশ নেই তদন্ত কোন পথে এগোবে, কি তার অভিমুখ, এবং কোনো কিছুকে আড়াল করার চেষ্টা হচ্ছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় নেই? দেখুন, প্রথম কথা চেয়ে ব্যাপারটা হয়ে গেছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই। আমি কেন বলছি এই কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাকি সিবিআই চার্জশিটে দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে দেওয়া হয়েছে। আর প্রেস বিবৃতি কে করলেন? না সঞ্জয়, না সেটা বুঝলাম কে। আমি বলি আগে বলুন, সিবিআই যখন সবার পরিচয় উল্লেখ করছে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলতে পারছেন, তাহলে কেন অভিষেক ব্যানার্জি কি পরিচয়, কে জনৈক অভিষেক ব্যানার্জি, সেই জায়গায় তার পরিচয় নেই কেন? চেনা বামুনের পইতে লাগে নাকি পাপিয়া? আপনি চিন্তা করুন তো, আপনি যদি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে এডিটরের নাম সুমন দে, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে আপনি বলেন যে সুমন দে, সবাই জানবে সুমন দে মানে কোন সুমন দে। সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে কুন্তার আসছে, শান্তনু আসছে, পার্থ চট্টোপাধ্যায় আসছে, এবং এত প্রভাবশালী যাকে 15 কোটি টাকা প্রণামী দিতে হবে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে? এক। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডের নাম আসছে। কোন লিপস অ্যান্ড বাউন্ড? যে লিপস অ্যান্ড বাউন্ডের আজকের দিনে সিইও হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলবেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলবো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কারা আছে লিপস অ্যান্ড বাউন্ডে? আপনি যদি ডিরেক্টরের তালিকায় দেখেন, রুজিরা বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়। আমি বলবো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে, সেখানে কোনো পরিচয় উল্লেখ নেই। আমাকে তো জনৈক অভিষেক ব্যানার্জি বলতেই হবে, আমি তো জানি না। আপনি বলুন না, কিন্তু আপনার সে বলার জায়গাটা সহজ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। উনি তো বলেছেন আমার মামলা, আমার মক্কেলকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে সংশয় যদি থাকে, কিন্তু অভিষেক ভুল করছেন। কিছুক্ষণ আগেই আমি বললাম, আবার উল্লেখ করব, শামিমদার কাছে আসবো, যে
আইন তো নথি নিয়ে কথা বলে, এমনকি মাননীয় বিচারপতিরাও বলেন যে আমাদের কাছে যা তথ্য আসে তার উপর বেস করে আমাদের রায় দিতে হয়। তো সিবিআই চার্জশিটে যা রয়েছে আমরা তাই উল্লেখ করছি। দেখো অডিওটা এক সেকেন্ড, ফির 10 সেকেন্ড সময় নিয়ে নেব। এই অডিও ক্লিপটার যা সারমর্ম সেটা সিবিআই তাদের চার্জশিটে দিয়েছে যে এখানে এই সব না উল্লেখ করা। সারমর্মে থাকবে না সিবিআই তদন্ত করতে এগিয়ে নিয়ে যাবে। সুজয় কৃষ্ণ ভদ্র নামটা কেন দেওয়া হচ্ছে পাপিয়া? কারণ সুজয় কৃষ্ণ ভদ্র সেই ব্যক্তি, কালীঘাটের কাকু, যার অডিও নিয়ে এতদিন, যার কণ্ঠস্বরের নমুনা নিয়ে এতদিন বিতর্ক চললো, স্বাভাবিকভাবেই সেটা দেওয়া হয়েছে। আর এই লিপস এন্ড বাউন্ড যদি আমাদের সবার কাছে আসতে হবে, শামিমদা এতটাই সৎ কে আবার আসবে না, একবার বিদ্যুৎদা বলেছেন এতই যদি সৎ হয় এই কোম্পানির অ্যাসেট কেন ফ্রিজ করা হয়েছে? আমি জানতাম 135 কোটি টাকা, স্যার বললেন প্রায় 250 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। না আসবো কে? আমি একটু শামিমদাকে বলতে দিতে হবে যে নাম রয়েছে কেন পরিচয় উল্লেখ নেই সিবিআই চার্জশিটে, এই প্রশ্নটা বারবার উঠবে। হ্যাঁ অবশ্যই, দেখুন তারা এটা ডেজিগনেশনটা দিয়ে দিলে আরও সুবিধা হতো, কিন্তু যাই হোক না কেন, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এটা নতুন করে জানা বোঝার আমাদের বোধহয় খুব বেশি দরকার আছে বলে মনে হচ্ছে না এই পর্যায়ে দাঁড়িয়ে। তার কারণ একজন আইনজীবী, তিনি তার একটি মক্কেল আছে, তার সাপেক্ষে একটা প্রেস রিলিজের কথা বললেন, তাহলে তার মক্কেলটিকে এটা জানলেই পরিষ্কার হয়ে যাবে যে সেই জনৈক্য অভিষেক ব্যানার্জিকে। এছাড়াও এই যে আপনারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চাইছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তো এই যে সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, পরবর্তীতে ইডি তদন্ত করে ইডি তো প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছিল কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। যার ফলে এটা নতুন কথা নয়। এই সোমেন নন্দীর মামলায় সিবিআইও তদন্ত করছে, ইডিও তদন্ত করছে। ইডি তো আগে প্রেস রিলিজ করে বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের কথা, লিপস এন্ড বাউন্সের কথা, এমপি অভিষেক ব্যানার্জির কথা, আর আজকে সিবিআই অভিষেক ব্যানার্জির কথা বলেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এখানে, দেখুন এটা হচ্ছে তৃতীয় চার্জশিট, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যাকিউজড নন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসছে যারা অ্যাকিউজ তাদের কথাবার্তার মধ্যে, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেন এবং যে প্রতিটি ক্যান্ডিডেটের কাছ থেকে 6.5 লাখ টাকা হলেও তার পছন্দ হয় না, তিনি আরও টাকা চান প্রতিটি ক্যান্ডিডেট। আমাকে একটা ইন্টারেস্টিং কথা আপনাদের শোনাই, তার কারণ আমাকে একজন জিজ্ঞাসা করেছিল এই যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি, জাস্ট 1 সেকেন্ড দেবেন। তার কারণ হচ্ছে সেখানে ওএমআর শিটের যতজনের নাম্বার বাড়ানো হয়েছিল তারা প্রত্যেকে চাকরি পায়নি, তারা প্রত্যেকে চাকরি পায়নি, দেখবেন এই 4টে ক্যাটাগরিতেই। তখন আমাকে একজন জিজ্ঞাসা করেছিল এবং আমি ক্যান্ডিডেটদের জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা বলো তো যে কেন ওএমআর শিটের যখন নাম্বার বাড়িয়েছে তখন নিশ্চিতভাবে তারা টাকা দিয়েছে, তাহলে কেন দেয়? তা বলেছিল তারা পরবর্তীতে টাকা দিয়েছে, কিভাবে বেআইনি নিয়োগ হয়েছে, সবথেকে তো বড় প্রশ্ন এটাই। কারণ যারা সত্যি সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা তো রাস্তায় বসে রয়েছেন, তারা তো বারবার এই প্রশ্নটা তুলছেন। আপনাদেরকে দেখাবো অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এই প্রসঙ্গে। অপরাধীদের চিহ্নিতকরণ তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষভাবে হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে জানি না কি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপথে পরিচালিত হচ্ছে। যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। একদম আমরা প্রত্যেকে চাই তদন্ত নিরপেক্ষ হোক, দোষীদের শাস্তি করা দেওয়া হোক, কিন্তু সেটা কবে? প্রশ্নটা তো এখানে। বিশ্বনাথ দা, না দেখো, তৃতীয় চার্জশিট সিবিআই যেটা জমা করেছে সেটা পলিটিক্যালি মোটিভেটেড, ইনকমপ্লিট। এই ইনকমপ্লিটটা সচেতনভাবে সিবিআই করেছে বলে আমি মনে করি। মোটিভেটেড কেন আপনার মনে হচ্ছে? ফুললি পলিটিক্যালি মোটিভেটেড। দেখো, যে সিবিআই প্রিমিয়ার ইনস্টিটিউশন, সেই প্রিমিয়ার ইনস্টিটিউশন ট্যাক্স পেয়ারের টাকায় ইনভেস্টিগেশন করছে, সে পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিতে পারে, সে সমস্ত অভিযুক্তদের বা বিভিন্ন ব্যক্তিদের নাম এবং ডেজিগনেশন সহকারে কথা বলতে পারে, অথচ জনৈক অভিষেকের নাম বলছেন। আমার প্রশ্নটা হচ্ছে এতটা যদি ভেগ হয়, ভাই তুমি কি করে প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি হও? তুমি সবার নাম নিতে পারছো, সবার ডেজিগনেশন নিতে পারছো, তুমি বলতে পারছো 15 কোটি টাকা চেয়েছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি বলছো যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়েছে, তাহলে স্পষ্টভাবে তুমি কেন বলতে পারছো না? তাহলে তার মানে কি? তার মানে তুমি একটা জায়গায় পলিটিক্যালি কভার আপ করছো, বা একদম পরিষ্কার সেটিং এর জন্য আজকে সিবিআই
ইনকমপ্লিট একটা চার্জশিট জমা দিচ্ছে, যেখানে জনৈক শব্দটা লিখতে হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা পলিটিক্যাল সেটিং ছাড়া, উপর মহলের সেটিং ছাড়া, একেবারে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ ছাড়া এইরকম সেটিং হতে পারে না। আমি বলছি বিজেপি দিল্লিতে হারবে, উনি তো বলেছিলেন বিজেপি দিল্লিতে হারবে। আপনার চাইছে যখন হাজার হাজার কর্মপ্রার্থী ন্যায় বিচার চাইছে, যখন বিরাট সংখ্যক মানুষ ন্যায় বিচার চাইছে, তখন সিবিআই এর এই ভণ্ডামি, সিবিআই এর এই ইনকমপ্লিট রিপোর্ট, সিবিআই এর এই উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, আমি মনে করি যে এটা কোনো তদন্তটা কোনো বিষয়টা দিবেই না এবং তদন্তটা কার্যত মাঠে মারা যাবে। সিবিআই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই রিপোর্ট জমা দিয়েছে, না হলে কেন জনৈক বলবে? আমি এটাকে ইনএফিশিয়েন্সি বলছি না, আমি এটাকে অদক্ষতা বলছি না, আমি এটা ইনকমপ্লিট রিপোর্ট বলছি না, আমি বলছি এটা পলিটিক্যালি মোটিভেটেড রিপোর্ট। যে পলিটিক্যালি মোটিভেটেড রিপোর্টে নানা অভিযোগ আনা হলে জনৈক শব্দটা দিয়ে একজনের নাম বলতে হয়, যাকে আইডেন্টিফাই করতে তারা সিবিআই পারছে না। তাহলে এটা পরিষ্কার দিদি মোদির যে সেটিং, সেই সেটিং এর পার্ট হিসাবে পরিষ্কার এইরকম একটা অবস্থান সিবিআই তার রিপোর্টে নিয়েছে, যেখানে স্পষ্ট করে কোনো কথা বলতে পারছে না। কেন আমাদের ট্যাক্সপেয়ারের টাকায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, তাতে অভিষেক ব্যানার্জি একদম লেখা রয়েছে, অভিষেক ব্যানার্জি, জনৈক উল্লেখ নেই, কোনো পরিচয়ের উল্লেখ নেই, কিন্তু কেই অভিষেক ব্যানার্জি? অর্ণব, আমি তো প্রথমেই বললাম যে এই জিনিসটাকে ভাসিয়ে দেওয়া এবং এই জিনিসটাকে কেন্দ্র করে এই যে বিজেপি বারবার করে ক্রমাগত আগামী 1 বছর রয়েছে নির্বাচন, এটাকে নিয়ে কনস্ট্যান্ট সামনে এগিয়ে যান। বিষয়টার কথা আমি পরে আসছি। যেভাবে উনি ইন্ডিয়া জোটকে আক্রমণ করলেন, যেভাবে কেয়াদি ইন্ডিয়া জোটকে আক্রমণ করলেন, পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এইটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এক নম্বর হচ্ছে যে এখনো পর্যন্ত এই যে আমরা বারবার করে জনৈক বলছি, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারছি না। তার মানেটাই হচ্ছে যে জিনিসটা নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখে দাও, ধোঁয়াশা তৈরি করে রেখে দাও, যত ধোঁয়াশা তৈরি করবে। অ্যাডভোকেট সঞ্জয় বসুর মক্কেলটাকে আমরা কি জানা আছে? না, আমরা কি জানা আছে যে অ্যাডভোকেট সঞ্জয় বসুর মক্কেলটাকে, এইটা নিয়ে যত বেশি করে তার মক্কেলটাকে প্রতিহিংসার কাজটা করা হবে এবং আরো বেশি করে মেলাইন করা হবে, তত বেশি করে যাতে না হয় সেটা তো তার একটা সেফগার্ড। এই সোমেন নন্দীর মামলায় 9979 অফ 2022 এখনো পর্যন্ত এই তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। অর্থাৎ কুণাল ঘোষ কোনো মন্তব্য করতে চাইলেন না এবং এখনো পর্যন্ত সেভাবে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এ বিষয়ে, অর্থাৎ সিবিআই এর চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিবিআই এর চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম, কেই অভিষেক ব্যানার্জি? কোনো রাজনীতিবিদ, কোনো আমলা, কোনো ব্যবসায়ী? কে তিনি? তা নিয়ে জোর জল্পনা। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, এই যে বৈঠক হয়েছিল কালীঘাটের কাকুর বাড়িতে, তাতে কুন্তল, শান্তনু এবং আরো একজন সহকর্মী ছিলেন এবং সেখানে তাদের অডিও ক্লিপ রেকর্ডে যে কথাগুলো উল্লেখ উঠে এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিলেন, আরো 15 কোটি, এবং সেটা না দিতে পারলে, অভিষেক ব্যানার্জি চেয়েছিলেন, না দিতে পারলে কোনো দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং, অর্থাৎ যেটাকে অনেকে পানিশমেন্ট পোস্টিং বলে, চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন, মানে মিথ্যে মামলায়। এটা তো এক ধরনের থ্রেট কালচার নয় কি? এক রকমের হুমকি নয় কি? দেখো, আমি প্রথমেই সিবিআই এর অনেস্ট ইনভেস্টিগেশনকে আমি স্যালুট করব। কোনো জল মেশানো হয়নি এর মধ্যে। আমি স্ট্রংলি ডিফার করছি আমি বিশ্বনাথ বাবুর বোন অফ কন্টেনশনের সঙ্গে। 1 নম্বর। 2 নম্বর, দেখো তথাকথিত অভিষেক ব্যানার্জি বলছে কে, কালীঘাটের কাকু যে বলেছিল আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, এটা সবাই জানে। আজকে ওনার আইনজীবী আজকে জানতে বাকি নেই, ইডি যখন তার এগেনস্টে চার্জশিট দিল এবং তার নাম পর্যন্ত বলল, তখনই কিন্তু ইনি শার্পলি কোনো রিয়াকশান দেননি। আজকে কিন্তু উনি সিঁদুরে মেঘ দেখছেন, উনি দেখছেন যে প্লট তৈরি হয়ে আছে। সুতরাং এটা চার্জশিট দেওয়া হয়েছে এবং ইন ডিউ কোর্স এটা রিওপেন হবে, কারণ এখনও পর্যন্ত যে ক্লুজ, যে ট্রেসেস, যা ইনভেস্টিগেশনে যা এনেছে তাই রেখেছে। তার উপরে না হলে এই নামটা খালি ভাসিয়ে দেওয়ার জন্য নয়। এটা কিন্তু আমি বলে রাখছি,
যদি আমি তদন্তের এক নয়া পয়সাও বুঝি, আমি বলছি কিন্তু সিঁদুরে মেঘটা কিন্তু সত্যি বৃষ্টি হবে এবার। সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই যে 15 কোটি টাকা যে ডিমান্ড করছে, এই যে অডিও ক্লিপটা ম্যাচ করেছে, অডিও ক্লিপ ভয়েস স্যাম্পল যার জন্য নিয়েছিল সেটাকে ঠিক করে এখন কিন্তু ভিত্তিটা তৈরি হয়ে গেছে। এইবার কিন্তু সিবিআইকে দেখতে হবে, কারণ অলরেডি কিন্তু ইডি কিন্তু মানি ট্রেল কেসে একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অলরেডি কিন্তু কনফিসকেট করেছে আফটার অ্যাডজুডিকেশন। ইডির কিন্তু অ্যাডজুডিকেশন পাওয়ার সেটা করে নিয়েছে। আপনি বলছেন ঠিকই, তদন্তে অবশ্যই আমাদের আস্থা আছে, কারণ আমরা প্রত্যেকেই তো চাই, আস্থা রাখতে চাই, এই কারণেই আমরা প্রত্যেকেই তো এইটা চাই, এটা তো স্পষ্ট একদম জলের মতো যে সত্য সামনে আসুক এবং যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছেন, চাকরি পেয়েছেন, তাদের চাকরি বজায় থাক। কিন্তু একের পর এক যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, সিবিআই ইডি উপযুক্ত তথ্য না দিতে পারার কারণে তারা বেল পেয়ে গেছে এবং তাদের দিতে হবে, এবং তাদের দিতে হবে, যার জন্য এখন কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে রিওপেন কেস, রিওপেন, এটা কিন্তু ক্লোজ হলো না। থার্ড চার্জশিট দেওয়া হচ্ছে মানে কেস কিন্তু ক্লোজ হলো না। যে কোনো সময় আগে লাগতো কি কোর্টের পারমিশন নিতে হতো, সুপ্রিম কোর্টের পরিষ্কার ভার্ডিক্ট হয়েছে। আমি বলি জাস্টিস ইজ নট কম্প্রোমাইজড বাই প্রসিডিউরাল রিজিডিটিস। এখন যে কোনো সময় সিবিআই রিওপেন করতে পারবে আবার কেস অ্যাজ অ্যান্ড হোয়েন দেয়ার ইজ এনি ক্লু। বিনীতভাবে প্রশ্ন করি, বিনীতভাবে শৈলদাকে একটা প্রশ্ন করি, এই যে রিওপেনের কথা বলছেন, আচ্ছা অজিত পাওয়ারের এগেইনস্টে কেসটা কি রিওপেন হবে? আপনার কি মনে হয়? মানে যদি রিওপেন হওয়া না হওয়ার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বোঝা গেল না হঠাৎ করে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় হাজার হাজার চাকরি, হাজার হাজার ছেলেমেয়ের চাকরি চুরির কথা হচ্ছে। অবশ্যই অবশ্যই এখানে কোনো রকম তারা কিন্তু বিজেপির হয়ে কাজ করছে, এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা যে এরা এতদিন এখানে যে মোটা মোটা টাকা নেওয়া হয়েছে এই চাকরি প্রার্থীদের কাছ থেকে কারা নিয়েছে, তাদের মাথাকে বারবার তো এই প্রশ্নই বিচারপতিরা তুলেছে যে একদম শেষ অবধি পৌঁছানো যাবে তো? আমাদের প্রশ্নও সেটাই।